নন্দিনী ফ্রেশ হওয়ার জন্য তার কক্ষে যেতে নিতেই হঠাৎ ওয়াসিফ ফ্রেশ হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। ওয়াসিফকে দেখে নন্দিনী ভড়কে গেল। নন্দিনী ভাবতে পারেনি ওয়াসিফ কাউকে না জানিয়ে বাংলাদেশে ফিরবে। ওয়াসিফ বলল, হাই সুইটহার্ট, কখন এলে? আই মিসড ইউ। বলেই জড়িয়ে ধরতে নিতেই নন্দিনী সরে গিয়ে বলল, এইমাত্র। তা কেমন আছো? ফোন দিলাম, পিক আপ করলে না যে? ভালো আছি, আর ফোন সাইলেন্ট ছিল। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিলেই নাহিদা শিকদার নন্দিনীর হাত ধরে হ্যাচকা টান দিয়ে সামনে এনে টার করিয়ে বললেন, বাজে ছেলে মেয়েদের মতো সারাদিন কোথায় ড্যাং ড্যাং করেছিলে? ভেবেছ তোমার এইসব অ্যাক্টিং আমি বুঝতে পারবো না? বাপের বুদ্ধি ধরে ভালোই অ্যাক্টিং করা শিখেছ দেখছি। মায়ের মুখ থেকে এমন কথাই শোনার জন্য নন্দিনী প্রস্তুত ছিল না। কপালে ভাঁজ ফেলে বলল, কি বললে আম্মু? তোমার রুচি যে এত নিকৃষ্ট জানতাম না। অরুচির কি দেখলে? যেই ছেলে তোমায় উবেরে করে বাসায় পৌঁছে দেয় তার আর কি সামর্থ্য আছে তোমাকে সুখে রাখার? তোমার রুচি যে নিচু নেমে গেছে তা আজ সচক্ষে না দেখলে জানতে পারতাম না। কি বলতে চাও স্টেইট বলো আম্মু। ছি ছি, আমার মেয়ে কি না শেষমেশ একটা ছোট লোকের সাথে রিলেশনে গেছে? এমন দিনও আমায় দেখতে হলো। মান সম্মান সব আমার ধুলোয় মিশিয়ে দিল আমার। ছোট লোক মানে? আজ যে ছোট লোকের সাথে উবের করে ঘোরাঘুরি করলে তার কথাই বলছি। ছি ছি, আমার মেয়ের জন্য আমি আমার গাড়িগুলো বাদে 3-3টে গাড়ি রেখেছি, আর সেই মেয়ে কিনা একটা ছোট লোক বাজে ছেলে মেয়ের সাথে রিলেশনে গিয়ে উবের করে রাত পর্যন্ত ঘুরে বেড়ায় বখাটে ছেলে মেয়েদের মতো, যার ছেলের গাড়ি কেনার সামর্থ্য নেই। ছি, এই ছেলে কিভাবে তোমাকে সুখে রাখবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। মান সম্মান সব শেষ আমার। বেশ ভালো বলেছ আম্মু। বাই দ্য ওয়ে, আমি নিজেও তো রিকশায়, সিএনজিতে এবং উবেরে উঠে চলাফেরা করি। মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে ঘুরতে পছন্দ করি। তাহলে আমিও কি ছোট লোকের মেয়ে আম্মু? শিকদার বংশ কি অনেক ছোট লোক ছিল আগে? শাট আপ! মুখে মুখে তর্ক করে কবে থেকে শিখেছ? এইমাত্র। শাট আপ! তোমার বোঝা উচিত তুমি কার মেয়ে, তোমার বংশ কি, তোমার পরিচয় কি, তোমার মায়ের ক্ষমতা কি, তোমার বাবা মায়ের প্রফেশন কি, এবং তোমার বাবা মায়ের পরিবারের এবং তোমার বংশের স্ট্যাটাস কি। তোমার ভাবা উচিত তুমি কতটা হাই লেভেলের আভিজাত্যের মধ্যে থেকে বড় হয়েছ। তোমার আরও ভাবা উচিত ওয়াসিফের মতো বনেদি রিচ ফ্যামিলির সন্তানের সাথে রিলেশনে যাওয়া। আর সে তুমি কি না একটা থার্ড ক্লাস টাইপের ছেলের সাথে ঘোরাঘুরি করেছো, যে কিনা তোমাকে উবেরে করে বাসায় পৌঁছে দেয়, যার নিজস্ব কোনো গাড়ি নেই। আচ্ছা, ঘোরাঘুরি পর্যন্তই সীমাবদ্ধ, নাকি তোমাদের মধ্যে আরও ডিপলি অনেক কিছু হয়েছে? বাই দ্য ওয়ে, ফিজিক্যাল পর্যন্ত গড়ায়নি তো? কতদিন থেকে এইসব চলছে? বলেই নন্দিনীর ঠোঁট, গলা, হাত এবং নন্দিনীকে ঘুরিয়ে জামা কাপড়ের পেছনেও চেক করলেন। নন্দিনীর শরীরের পারফিউমের ঘ্রাণও চেক করলেন। নন্দিনী চুপ করে দাঁড়িয়ে রইল। আকস্মিক ফ্লোরে একটা ফুলদারে ছুঁড়ে মারল নন্দিনী। হাউ ডেয়ার ইউ! এই মেয়ে রাগ দেখাচ্ছ কাকে? এইটুকুন একটা মেয়ের সাহস কত? নন্দিনী রণচণ্ডীর রূপ ধারণ করে বলল, তুমি আমাকে চেকিং করেছো আম্মু? হ্যাঁ করেছি। কি হয়েছে এখন? তুমি আমাকে ডাউট করেছো? করেছি। তো তুমি আমার ক্যারেক্টার নিয়ে ডাউট করেছো? করেছি, আরও করব, আমার রাইট আছে। কেন করলে? তোমাকে এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। আমি কারোর সাথে লিপ কিস করেছি, আমি কাউকে হাক করেছি, আমি কারোর সাথে রুম ডেটে গিয়ে ইন্টিমেট হয়েছি, তাই তো এজন্যই তুমি আমাকে চেকিং করেছো আম্মু? করতেও পারো, কারণ আজ একটু আগে যেটা দেখলাম এরপর থেকে তোমার উপর আমার আর কোনো বিশ্বাস নেই। এছাড়াও বাপের কথায় অন্ধ হয়ে আমার বিরুদ্ধে গিয়ে আমার বিরোধী হয়ে তুমি বকে গেছো। তুমি এখন আবার আমার সাথে আনলিমিটেড বেয়াদবিও শুরু করেছো। হাউ ডেয়ার ইউ! আমার সাথে একদম উচ্চস্বরে কথা বলবে না মেয়ে। তোমার গলার স্বর চিরদিনের জন্য বন্ধ করে দেব। চেনো আমাকে?
নন্দিনী চিৎকার করে বলল, তোমার বিশ্বাস মাই ফুট। আর শোনো, আমি এখন কোনো শিশু বাচ্চা নই যে আমার বাবার কথায় তোমার বিরুদ্ধে যাব। তোমার বিরুদ্ধে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে আম্মু। কয়টা কারণ শুনবে তুমি বলো? সবগুলো বলতে আমি প্রস্তুত। বলেই আরেকটা ফুলদানি ছুঁড়ে মারল মায়ের পায়ের দিকে। তিনি দ্রুত সরে গেলেন। নন্দিনী আবারও চিৎকার করে বলল, আমি সুখে থাকবো নাকি না থাকবো সেটা তোমার জানতে হবে না, বরং তোমাকে বিয়ে করে আমার বাবার জীবনেও সুখী হয়নি। সুখ কি জিনিস আমরা বাবা মেয়েও আজ পর্যন্ত চোখে দেখিনি। আর হাই লেভেলের আভিজাত্য, সেটা তো মহাদূর, দুঃস্বপ্ন। আর শোনো, কোনো রাজার রানী হওয়ার থেকে কাউকে রাজা বানিয়ে তার রানী হওয়াটা বেশি সম্মানের। আরেকটা কথা শোনো আম্মু, তুমি তো শুনেছিলাম বিয়ের আগে বেহায়া এবং বাজে ছেলেমেয়েদের মতো আমার আব্বুর পিছনে ঘুরঘুর করতে। সেই আমার আব্বু অতিষ্ঠ হয়ে তোমাকে করুণা দেখিয়ে বিয়ে করেছে। এতে লাভ কি হলো? জীবনেও সুখ পায়নি, শান্তি তো থাক দূরের কথা। তারপরেও আমার আব্বু আমার মুখের দিকে তাকিয়ে তোমার সকল টর্চার সহ্য করে তোমার সাথে সংসার করছে। কিন্তু তুমি তো আমার আব্বুর সাথে ঠিকমতো সংসারও করনি। স্বামী সন্তান সংসার সবকিছু দায়িত্ব কর্তব্য না পালন করে সারাদিন বাইরে বাইরে তোমার সস্তা রাজনীতির দায়িত্ব, তোমার ফ্যাশন, তোমার অত্যাধুনিক লাইফস্টাইল আর ইগো নিয়ে পড়ে থেকেছো। আমাদের বাবা মেয়ের দায়িত্বের কথা তো তোমার কালে কম ভীষণেও মনে ছিল না, বরং তুমি আমাদের লাইফের সকল ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছো। সেই তুমি সুখ শান্তির কি বুঝবে? তোমার মুখে এই সুখ শব্দটির উচ্চারণ করাটাও মানায় না। তুমি আমাকে ঘর কোনো আর মেরুদণ্ডহীন একটা মেয়ে তৈরি করেছো। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। একটু থেমে মাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফের বিস্তরে বলতে লাগলো, তুমি নাকি একজন মহিলা মন্ত্রী। কোন পাগলে তোমাকে মন্ত্রী বানায়? প্লিজ আমাকে একটু বলো। আমি 100টা ট্রেনিং প্রাপ্ত কুকুর ভাড়া করে তাদের প্রত্যেকের মুখে কুকুর দিয়ে 1 মাস যাবৎ দিন 7 বার মলমূত্র ত্যাগ করাবো। যে মন্ত্রী নিজের ঘর সংসার স্বামী সন্তানের দায়িত্ব নিতে পারে না, সে দেশ এবং দেশের জনগণের কিসের দায়িত্ব নিবে? যে মন্ত্রী নিজের পরিবার, তার সংসার এবং স্বামী সন্তানকে সময় দিতে পারে না, তাদের অসুস্থ সময়টায় সেবা শুশ্রূষা করতে পারে না, তাদের দুঃসময়ে পাশে থাকে না, বরং সবসময় অভাববোধ এবং অসহায় ফিল করায়, সে কিভাবে দেশের জনগণের দুঃসময়ে পাশে থেকে সময় দিয়ে অভাববোধ পূরণ করবে? সে কিভাবে দেশের জনগণের সেবা শুশ্রূষা করবে? সেই অভাববোধের কি বুঝবে? যে মন্ত্রী নিজের স্বামী সন্তানকে পর্যাপ্ত সিকিউরিটি দিতে পারে না ঘরে বাইরে কিংবা রাস্তাঘাটে, সে কিভাবে দেশের জনগণের সিকিউরিটি দিয়ে দেশটাকে ডেভেলপিং করবে? আমি ঘৃণা করি এমন সেলফিশ মন্ত্রীকে, যে শুধু তার স্বার্থের কথা ভাবে। আমি ঘৃণা করি এমন মাকে, যে আমাদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে আমাদের প্রতিনিয়ত মেন্টালি টর্চার করে আমাদের ঘরবন্দি করে। আমি ঘৃণা করি যারা দেশের উন্নয়নের জন্য এমন সেলফিশ মন্ত্রীকে সাপোর্ট করে, তাদের সবাইকে, সাথে তোমাকেও। মেয়ের অমন দুঃসাহসিকতা দেখে নাহিদা শিকদার ক্রোধান্বিত হয়ে বললেন, মুখ সামলে কথা বলো। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? আর ইউ ক্রেজি? ইয়েস, আই এম ক্রেজি। মুখ সামলে কথা না বললে কি করবে তুমি আম্মু? বলো কি করবে? তুমি আমাকে চেকিং করে লিমিটেশন ক্রস করেছো। হাউ ডেয়ার ইউ! আই হেট ইউ আম্মু। কি করব মানে? লজ্জা করে না তোমার নিজের অসুস্থ স্বামী এবং সন্তানকে বাসায় রেখে পার্টিতে যেতে, সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি করতে? সারাদিন স্বামী সন্তান কেমন আছে, কি করছে, কি খেয়েছে না খেয়েছে, আদৌ তুমি একটা বারের জন্য ফোন করে খোঁজ নিয়েছো? সেই তোমার মতো উদাসীন, দায়িত্বহীন, বিবেকহীন, সেলফিশ একজন মায়ের কাছ থেকে আমি কি শিখব? ঘোরাঘুরি, পার্টিতে যাওয়া আর বাজে লোকদের সাথে মিশামিশি, উঠা বসা, এগুলোই তো শিখবো, তাই না আম্মু? তাহলে এখন তোমার এত জ্বলছে কেন? কই আমাদের তো জ্বলে না। আমরা তো তোমার সবকিছু নীরবে হজম করে গেছি দিনের পর দিন। আমার বাবা একজন মহান মানুষ দেখে তোমার সাথে সংসার করছে এত কিছুর পরেও, এবং শুধুমাত্র আমার কথা ভেবে। নয়তো অন্য কোনো স্বামী হলে এতদিনে তোমাকে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে ধাক্কা মেরে বাসা থেকে তাড়িয়ে দিত। তোমার উচিত আমার বাবার পায়ে ধরে পড়ে থাকা, নিজের জীবন স্যাক্রিফাইস করে খেদমত করা। নাহিদা শিকদার ফুঁসে উঠে বললেন, ছোট লোকদের সাথে মিশে তুমি বিগড়ে গেছো। কাকে কি বলছো সেটাও বুঝতে পারছো না। আর কে এই ছেলে? থাকে কোন বস্তিতে? তুমি ছোট লোক আম্মু, তোমার 14 গোষ্ঠী শুদ্ধ ছোট লোক। তুমি বস্তিতে থেকে বস্তিবাসীর মতো কথা বলছো আর অহংকার করছো। অল্প পানির মাছ যেমন বেশি পানি ফেলে লাফায়, তেমনি তুমিও। আর তুমি তার পরিচয় জেনে করবে কি? তোমার সস্তা ক্ষমতা দেখাবে? তোমার এই সস্তা ক্ষমতা অন্য কোথাও গিয়ে দেখাও, আমাদের সামনে নয়। তোমার সস্তা ক্ষমতাকেও আমি ঘৃণা করি। আজকের পর থেকে তোমার সস্তা রাজনীতি আমাদের বাসায় চলবে না। বড় বড় কথা বলতে শিখেছো তাই না? কালই তোমার বিয়ের ব্যবস্থা করছি ওয়াসিফের সাথে, রেডি থাকো। আর ওই ছেলেকে আমি দেখে নিব, সে চিনে না কার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। যা ইচ্ছা তাই করো। আমার মেয়ের ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই রাস্কেলটা। সেজন্যই আমার মেয়ে আজে বাজে বিহেভিয়ার করছে। যে মেয়ে কখনো আমার মুখের ওপর কথা বলে না, আর সেই মেয়ে আজ আমাকে হুমকি দিচ্ছে।
কথায় কথায় মেয়ে মেয়ে করছো। মেয়ের কি দায়িত্ব পালন করেছে তুমি? শুধুই জন্মই দিয়েছো, আর তোমার আধিক্যেতের শেষ নেই আমাকে নিয়ে। জাস্ট ডিসগাস্টিং। আমার ব্রেন ওয়াশ কেউ করেনি, তোমার অন্যায়ের প্রতিবাদ করছি। সাপ আর নন্দিনী। আর শোনো, আমি মরে গেলেও ওয়াসিফকে বিয়ে করব না। দরকার পড়লে একটা টোকাইকে বিয়ে করব, তবুও ওয়াসিফকে বিয়ে করব না। কারণ একটা টোকাইয়ের যে এবিলিটি আছে, মেরিট আছে, সেই এবিলিটি কিংবা মেরিট ওয়াসিফের মধ্যে নেই। ওয়াসিফ অপমানিত বোধ করল। নবাব সাহেব সন্তুষ্টের শ্বাস ফেললেন। অনেক বছর পর নাহিদা শিকদার বললেন, চুপ করে নন্দিনী, যত বড় মুখ নয় তত বড় কথা। জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? আজকের পর থেকে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না আম্মু। এতগুলো বছর তোমার মানসিক টর্চার আমি আর আমার বাবা নীরবে সহ্য করেছি। আর না, কথায় আছে না, দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়। হ্যাঁ, তুমি এতটাই কঠোরতা আর এতটাই মেন্টালিটিভাবে আমাকে টর্চার করেছো যে আমিও আমার জীবনের সকল লিমিটেশন হারিয়ে ফেলেছি। এখন আমি বেয়াদবি করছি নাকি সঠিক কথাগুলো আঙ্গুল তোলে দেখিয়ে দিচ্ছি সেটাও জানি না। তবে এটাই জানি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আর আজ থেকে করব। আমাকে আর তুমি থামাতে পারবে না। আজ থেকে আমি আমার জীবনের সকল ডিসিশন নেব, কোনটা আমার জন্য ভালো আর কোনটা খারাপ। বলেই একটা গ্লাস ছুঁড়ে মারল মায়ের পায়ের দিকে। তিনি আবারও সরে গেলেন। ওয়াসিফ এতক্ষণ চুপ ছিল। হঠাৎ নন্দিনীকে সবার সামনে জড়িয়ে ধরে বলল, নন্দিনী, স্টপ প্লিজ। এ তো উত্তেজিত হয় না, এটা শরীরের জন্য ক্ষতিকর। নন্দিনী আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিল ওয়াসিফকে। রুদ্রমূর্তি হয়ে বলল, হাউ ডেয়ার ইউ? আমাকে টাচ করার তুমি কে? কথায় কথায় আমাকে টাচ করার সুযোগ খোঁজো কেন, বাজে ছেলে কোথাকার? তোমার মনোভাব আমি বুঝি না ভেবেছ। নন্দিনী, এসব তুমি কি বলছো? আমি তোমার ফিয়ান্সে, তুমি কি ভুলে গেলে? আর তোমাকে টাচ করার রাইট আমার আছে। ফিয়ান্সে মাই ফুড? কিসের ফিয়ান্সে? তোমার কোনো রাইট নাই আমাকে টাচ করার। আর একবার আমাকে টাচ করতে আসো তো, তোমাকে আমি আজ খুন করে ফেলব। শান্ত হও নন্দিনী। এই চুপ। আজকের পর থেকে তোমাকে যেন আমার চোখের সামনে আর না দেখি। বেরিয়ে যাও আমার বাসা থেকে। বের হও বলছি, নয়তো সিকিউরিটি দিয়ে ধাক্কা মেরে বের করে দেব। ওয়াসিফ ফের অপমানিত বোধ করে দাঁতের দাঁত চাপল। মনে মনে বলল, আজ রাতে এই মেয়ের একটা ব্যবস্থা করে এর দিমাগ কমাবো। এমন ব্যবস্থা করব যে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলবে, ওয়াসিফ প্লিজ আমাকে বিয়ে করো, নয়তো আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। বলেই ক্রূর হাসল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সেদিকে তাকিয়ে সবাই চুপ হয়ে গেল। নাহিদা শিকদার নিজেই ডোর খুলতেই হঠাৎ দুজন লোক বলল, এটা কি নন্দিনী শিকদার ম্যামের বাসা? হ্যাঁ, কেন? ওনার পার্সেল নিয়ে এসেছি। নন্দিনী নিজেই এগিয়ে গিয়ে বলল, ভেতরে নিয়ে আসুন আর এগুলো আমার কক্ষে সেট আপ করে দিন। ওকে ম্যাম। নন্দিনী তার হেল্পিং হ্যান্ড নোশাকে ডেকে বলল, নোশা, এনাদেরকে আমার কক্ষে নিয়ে যাও। নোশা ডেলিভারি ম্যান সহ পার্সেলগুলো নন্দিনীর কক্ষে নিয়ে গেল। বাসায় লেট করে ফেরার কারণ নন্দিনী আর আদিত্য লাঞ্চ করে উবারের জন্য অপেক্ষা করতেই উবার আসতে লেট দেখে নন্দিনী এদিক সেদিক তাকিয়ে অপেক্ষা করতেই হঠাৎ রেস্টুরেন্টের পাশের একটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের দিকে চোখ চলে যায়। সেখানে নানা রকমের ওয়ালমার্ট, ফুলদানি, কর্নার সহ নানা রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ও টেডিবিয়ার কালেকশনও ছিল, যেটা কাঁচের ভেতর দিয়ে বাইরে থেকে দেখা যাচ্ছিল। নন্দিনী নিজেই আদিত্যকে রিকোয়েস্ট করেছিল তার সাথে যাবার জন্য। অতঃপর দুজনে সেখানে গিয়ে বেছে বেছে প্রায় বেশ কয়েকটি ওয়ালমার্ট, দেশি বিদেশি চীনামাটির, পিত্তলের, কাঁসার, সেরামিক এবং কাঁচের ফুলদানিও কেনে। সাথে কয়েকটা কোনারও নিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে রুম সাজিয়ে রাখার জন্য। ফুলদানি সাজিয়ে রাখার জন্য বেশ কয়েক রকমের আর্টিফিশিয়াল সূর্যমুখী, টিউলিপ, গোলাপ এবং লতানো কয়েক আইটেমের ফ্লাওয়ারও কিনল। বেডের উপর সাজিয়ে রাখার জন্য বড় সাইজের দুটি টেডি বিয়ারও কিনল। সেই জন্য নন্দিনীর বাসায় লেট হয়ে গেল, আর ডেলিভারি ম্যানরা ওই জিনিসগুলোই এখন পার্সেল করে নিয়ে এসেছে বাসায়। কানাডা থেকে হবু জামাই এসেছে। ডিনারে বিরাট ভোজের আয়োজন করতে হবে ভেবে নাহিদা শিকদার ওয়াসিফকে তার কক্ষে রেস্টের জন্য পাঠিয়ে তিনি নিজেও ফ্রেশ হতে চলে গেলেন। সবাই যেতেই নবাব সাহেব মেয়ের হাত ধরে নিজের পাশে বসালেন। নন্দিনী এখনও রাগে ফুঁসছে, সারা শরীর কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়ের রাগ এখনও কমেনি নবাব সাহেব বুঝলেন। তিনি নিজের বুকের সাথে মেয়ের মাথা রেখে হাত বুলাতে লাগলেন। একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান।
সেই স্থানে মাথা রাখতেই নন্দিনী কিছুটা শান্ত হয়ে এলো। নবাব সাহেব মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও মামুনি, অনেক হয়েছে, এনাফ। নন্দিনী হঠাৎ বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি অনেক খারাপ হয়ে গেছি, তাই না? আমার মেয়ে খারাপ নয়। আমি যদি সত্যি খারাপ হয়ে যাই? আমি জানি আমার মেয়ে এমন কিছু করবে না। যদি করি? নবাব সাহেব মৃদু হেসে বললেন, তার বাবা কষ্ট পাবে এমন কাজ আমার মেয়ে কখনো করবে না, আমার আত্মবিশ্বাস। নন্দিনী হঠাৎ বাবা, মা, আদিত্য এবং নিজের কথা ভেবে ডুকরে কেঁদে উঠল। আদিত্যের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে সে যদি তার বাবার বিশ্বাস নষ্ট করে কষ্ট দিয়ে ফেলে, তাহলে? আব্বু, আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে করি তাহলে তুমি কষ্ট পাবে? নবাব সাহেব মৃদু হেসে বললেন, তুমি কাকে বিয়ে করবে সেটা আমার কাছে ম্যাটার করে না, তবে তুমি সুখী হও এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি সুখী হলে আমার বাবার কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। ঘড়ির কাঁটায় রাত প্রায় 1:30টার মতো। নন্দিনীর ভীষণ মাথা ব্যথা উঠল। বাবার সাথে তখন ওইসব বলার পর কক্ষে এসে নন্দিনী ভীষণ কেঁদেছিল, যার ফলে চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেছে। নন্দিনী ওয়াসিফকে তো বলেই দিয়েছে বিয়ে করবে না, আর আদিত্য তখন প্রত্যুত্তর চেয়েছিল। নন্দিনীও সময় নিয়েছে, এখন কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বাবা, একদিকে মা, অন্যদিকে ওয়াসিফ, সবশেষে ভালোবাসার মানুষটা, সে কাকে কিভাবে ফিরিয়ে দেবে সেটাই বুঝতে পারছে না। পাগলের মতো চুলগুলো খামচে ধরল, সবকিছু বিষণ্ণ আর বিষাদ বিষাদ লাগছে তার। এমন একটা সময় ভালোবাসার মানুষটাকে পেয়েছে, অথচ মানুষটাকে ভালোবাসার স্বীকারোক্তি দিতে এখন সে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে। এমন দিন আসবে কে জানত? হঠাৎ চোখ পড়ল ক্যাবিনেটের উপর, সে এসে বসুক পাশে বইটির উপর। সকালে মন খারাপ থাকায় কয়েক পাতা পড়ে সে যেভাবে রেখেছিল ঠিক সেভাবেই পড়ে আছে। নন্দিনী বইটি হাতে তুলে পাতা উল্টাতে লাগল। চোখ পড়ল সবুজ রঙের কলম দিয়ে আন্ডারলাইন করা দুটো পরিচিত লাইনের উপর। যাকে চেয়েছিলাম, যাকে পাওয়ার জন্য মনে হয়েছিল জীবনে সব কিছু করতে পারব, কিন্তু তাকে পাওয়ার পর মনে হলো একে তো আমি চাইনি, এ কোথা থেকে এলো? এই লেখাটুকু কিভাবে যেন অনেকের জীবনের সাথে মিলে যায় ভাবল নন্দিনী, কিন্তু তার জীবনের সাথে ঘটল তার ঠিক বিপরীতটা। সে যে মানুষটাকে চেয়েছে তাকে সে এখনো পায়নি, তাই এমন অভিযোগও তার নেই। কিন্তু যাকে সে জীবনের সবকিছু দিয়ে একসময় পেতে চেয়েছিল এবং আজও চায়, আর সেই মানুষটাও যখন তাকে পেতে চাইছে, তখন নন্দিনী তার ডাকে সাড়া দিতে পারছে না। বইটা জড়িয়ে ধরে নন্দিনী ডুকরে কেঁদে উঠে বলল, হি আল্লাহ, এই দুনিয়া এবং আখিরাতে যা কিছু উত্তম তার সবই আপনি আমার জন্য নির্ধারণ করে দিন। আমি যে জিনিসটি খুব ভালোবাসি, যে জিনিসটি খুব পছন্দ করি, তা সর্বোপরি আমার জন্য উত্তম হলে তবেই আপনি আমাকে তা উত্তমভাবে পাইয়ে দিন। যদি উত্তম নাই বা হয়ে থাকে তবুও তা উত্তম রূপে আমাকে দিন, আর তাও যদি না হয় তবে আমায় এর উত্তম প্রতিদান দিন। তবুও আমাকে উত্তম কিছু দিন আল্লাহ, আমাকে নিরাশ করবেন না প্রভু। আমি প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব এবং সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমি ভালো মন্দের তফাৎ বুঝতে পারছি না। আমাকে উত্তম একটা ব্যবস্থা করে দিন প্রভু। কাঁদতে কাঁদতে একসময় নন্দিনী শুয়ে পড়ল। প্রায় ঘণ্টা 3 পার হলেও নন্দিনীর কিছুতেই ঘুম এলো না। মস্তিষ্ক ঝাপসা হয়ে হজবল অবস্থা। অতিরিক্ত কান্নার ফলে ভীষণ মাথা ব্যথা উঠেছে, চোখগুলো লাল হয়ে সমস্ত মুখশ্রী ফুলে গেছে। নন্দিনী তার হেল্পিং হ্যান্ড নৌশাকে ডেকে বলল তার জন্য 1 মগ স্ট্রং ব্ল্যাক কফি দিতে। নৌশা কফি নিয়ে নন্দিনীর কক্ষে উদ্যত হতেই হঠাৎ ওয়াসিফ এসে বলল, এটা কার কফি? নৌশা ভয় ভয় বলল, ছোট ম্যামের। আচ্ছা, তুমি আমাকেও 1 মগ কফি দাও, আমি বরং তোমার ম্যামের কফি দিয়ে আসি। নৌশা ভয় পেয়ে বলল, ম্যাম যদি আপনাকে দেখে রাগ করে? ওয়াসিফ দাঁত মুখ খিচিয়ে এমনভাবে তাকালো যে নৌশা ভয় পেয়ে ওয়াসিফের হাতে কফির মগ দিয়ে দিল। ওয়াসিফ ক্রূর হেসে নন্দিনীর ডোরে নক করল। নন্দিনী উঠে এসে বলল,
কিরে নোশা, তোর এতক্ষণ লাগে কফি বানাতে? তাড়াতাড়ি কফি দে, মাথা ব্যথা বেড়ে গেছে। ওয়াসিফ কফি বাড়িয়ে দিতেই নন্দিনী বলল, তুমি এখানে? ঘুম আসছিল না, কফির জন্য আসতেই দেখলাম নোশা তোমার জন্য কফি বানিয়েছে। ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে কফি খাবো। এখন তোমার কফি নাও, আমারটা নোশা বানিয়ে আনছে। নন্দিনী কিছু না বলে হঠাৎ ডোর বন্ধ করতে নিলে ওয়াসিফ বলশক্তি প্রয়োগ করে কক্ষে ঢুকে গেল। নন্দিনী চেঁচিয়ে উঠে বলল, এই তুমি আমার কক্ষে ঢুকলে কেন? বের হও বলছি। আমার হুবু বইয়ের কক্ষ, আর আমি ঢুকবো না? না, ঢুকবে না, কারণ তোমার সাথে আমার এখনো বিয়ে হয়নি, আর হবেও না। যাও, বের হও বলছি। ওয়াসিফ কফি রেখে ভেতর থেকে ডোর বন্ধ করে দিতেই নন্দিনী চেঁচিয়ে উঠে বলল, দরজা বন্ধ করলে কেন? খুলো বলছি। এ তো অস্থির হচ্ছ কেন জান? খুলবো তো, কাজ শেষ হোক। কাজ মানে? কিসের কাজ? ওয়াসিফ কুটিল হাসল। নন্দিনী ভয় পেল। ওয়াসিফ বলল, একটু পরে বুঝতে পারবে জান। বলেই নন্দিনীর দিকে এগিয়ে গেল। ওয়াসিফের অস্বাভাবিক চোখ মুখ দেখে নন্দিনী বুঝতে পারল তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।